একটি ছায়াঢাকা গ্রাম কালো জাদুর অভিশাপে আক্রান্ত হয়। আর সেই গ্রামেরই একজন সাহসী যুবক সেই অভিশপ্ত কালো জাদু নষ্ট করে গ্রামকে মুক্তি দেয়। এই সত্য কাহিনী আজও গ্রামের মানুষদের মনে গাঁথা রয়েছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আমাদের ইমেইলে পাঠানো একটি ভয়ানক সত্য ঘটনা শুনব। ঘটনাটি পাঠিয়েছেন বরিশাল থেকে রাকিব হাসান ভাই। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন এবং দর্শকদের শোনাবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে লিখে পাঠান। এবং আপনি যদি চান সরাসরি আপনার কথা যেন দর্শক শুনতে পায়, তাহলে আপনি রেকর্ড করে আমাদের ইমেইলে পাঠাতে পারেন। আর এখন ঘটনাটি রাকিব হাসান ভাই যেভাবে রেকর্ড করে পাঠিয়েছেন ঠিক সেভাবেই শুনবো আমরা। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সাব্বির ভাইয়া, আমি রাকিব হাসান, বাড়ি বরিশাল। আমার জীবনে শোনা সেরা একটি ঘটনা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। অলৌকিক সত্য চ্যানেলে এটা আমার প্রথম ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেদিন ছিল বর্ষার দুপুর। আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম বাসে করে। বাসের বাইরে টিপ টিপ বৃষ্টি, আর বাসের ভেতরে মৃদুধূর্ণি এক অদ্ভুত আবেশ তৈরি করেছিল। জানালার পাশের সিটে বসে বাইরের দৃশ্য দেখছিলাম, আর আমার পাশের সিটেই বসেছিলেন এক বয়স্ক বৃদ্ধ। সাদা ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, আর মুখ ভর্তি সাদা দাড়ি। দেখে মনে হচ্ছিল শান্তশিষ্ট জ্ঞানী মানুষ। কিছুক্ষণ পর ভদ্রলোকই আলাপ শুরু করলেন। কোথায় যাওয়া হচ্ছে বাবা? আমি উত্তর দিলাম, বরিশাল যাচ্ছি একটা কাজে। তিনি মুচকি হেসে বললেন, আহ, বরিশাল? আমার পৈতৃক ভিটে ওইদিকে। খুব শান্ত জায়গা, কিন্তু কিছু কিছু ঘটনা মানুষকে আজও ভাবায়। আমি কৌতূহলী হয়ে উঠলাম। যেমন? তিনি জানালার বাইরে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার গ্রামটা ছিল খুবই সাধারণ, ধানক্ষেত আর পুকুরে ঘেরা একটি ছায়া ঢাকা গ্রাম। কিন্তু এক সময় আমাদের গ্রামও ভয়ঙ্কর কালো জাদুর কবলে পড়েছিল। আমি আগ্রহ নিয়ে তার দিকে ঘুরলাম। কালো জাদু? সত্যি ঘটনা? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, সত্যি ঘটনা। আমার নিজের চোখে দেখা। আমাদের গ্রামের শেষ প্রান্তে, যেখানে মেঠো পথ জঙ্গলের দিকে বাঁক নিয়েছে, সেখানে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। সূর্যাস্তের পর ওই পথ দিয়ে কেউ ভুলেও যেত না, বিশেষ করে চাঁদনি রাতে। গ্রামের প্রবীণরা বলতেন ওখানে নাকি কালো জাদুর প্রভাব আছে। কিন্তু ইসমাইল আমাদের গ্রামের সবচাইতে সাহসী যুবক। এসব কথায় কান দিত না। সে ছিল আধুনিক মনের মানুষ, কুসংস্কারে বিশ্বাসী নয়। বৃদ্ধ একটু থামলেন, যেন স্মৃতির অতল গভীরে ডুব দিলেন। এরপর আবার বলতে শুরু করলেন, একদিন আমাদের গ্রামের মোড়ল বাড়ির ছোট ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জ্বর কিছুতেই ছাড়ে না, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। ডাক্তার, কবিরাজ, কেউ কিচ্ছু করতে পারছিল না। মোড়ল মশাই দিশেহারা হয়ে পড়লেন। শেষমেশ তিনি আমার বাবা মানে করিম চাচার কাছে গেলেন। বাবা ছিলেন চুপচাপ প্রকৃতির মানুষ, তবে তিনি নাকি অনেক পুরনো দিনের ঘটনা জানতেন। সব শুনে বাবা গভীর একটি শ্বাস ফেললেন। তিনি মোড়লকে বললেন, এটা সাধারণ অসুখ নয়। আমি অনেক দিন ধরেই বুঝতে পারছিলাম আমাদের গ্রামে একটি অশুভ শক্তি প্রবেশ করেছে। মোড়ল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, অশুভ শক্তি? কি বলছেন চাচা? বৃদ্ধর চোখে তখন সেই দিনের ভয়টা যেন স্পষ্ট। বাবা শান্ত গলায় বললেন, কয়েক মাস আগে গ্রামের বাইরে একজন অচেনা লোক এসেছিল। গভীর রাতে তাকে শ্মশানের কাছে কি যেন পুঁতে রাখতে দেখেছিলাম। কিছু বলিনি, কারণ জানি এসব কথা কেউ শুনবে না, শুনলেও বিশ্বাস করবে না। গ্রামের সবাই জানতো আমার বাবার কথা ফেলনা নয়। তিনি সাধারণত চুপচাপ থাকতেন, কিন্তু যখন কিছু বলতেন তা সত্যি হতো। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। বৃদ্ধের গল্প বলার ভঙ্গিটা এমন ছিল যে মনে হচ্ছিল আমি যেন সেই গ্রামেরই একজন। মোড়ল জিজ্ঞেস করলেন, তাহলে এখন উপায়? বাবা বললেন,
ওই লোকটা একটা কালো জাদুর পুঁটলি পুঁতে গেছে। যতদিন ওটা ওখানে থাকবে গ্রামের শান্তি ফিরবে না, আর মোড়লের ছেলেটাও অসুখ সারবে না। মোড়ল দিশেহারা হয়ে পড়লেন, কে যাবে ওই ভয়ঙ্কর পুঁটলি খুঁজতে? অন্ধকার জঙ্গল, তার উপর কালো জাদুর ভয়। ইসমাইল সব শুনছিল। সে এতদিন এইসব বিশ্বাস না করলেও মোড়লের ছেলের করুণ অবস্থা দেখে তার মনটা কেমন যেন করে উঠল। সে এগিয়ে গিয়ে বাবাকে বলল, আমি যাব চাচা, কিন্তু কিভাবে বুঝবো কোনটা সেই পুঁটলি? বাবা ইসমাইলের কাঁধে হাত রেখে বললেন, সাহস আছে তোর। শোন, ওই পুঁটলি যেখানে পোতা আছে সেখানে তুই একটি ঠান্ডা অনুভব করবি, চারপাশে যেন আষাঢ় হয়ে যাবে। আর হ্যাঁ, খুব সাবধান, যখন মাটি খুঁড়বি তখন কোনো শব্দ শুনলে বা কিছু দেখতে পেলে থামবি না, ভয় পাবি না, সোজা কাজ করে যাবি। আর সূর্য ওঠার আগেই কাজটা শেষ করতে হবে। বৃদ্ধের কণ্ঠস্বর নিচু হয়ে এলো, যেন তিনি সেই রাতের ভয়াবহতা আবার অনুভব করছিলেন। পরের দিন রাত গভীরে ইসমাইল একটি কোদাল আর লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল গ্রামের শেষ প্রান্তের জঙ্গলমুখী সেই মেঠো পথে। পা রাখতেই তার কেমন যেন গা ছমছম করে উঠল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পচা ডিমের মতো। যত ভেতরে ঢুকছে তত বাতাস ভারী হয়ে আসছে, আর লণ্ঠনের আলোয় যেন ক্ষীণ হয়ে আসছিল। সে হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছালো যেখানে বাবা নির্দেশ করেছিলেন। সত্যি সেখানে পৌঁছতেই ইসমাইলের একটি হিমশীতল ঠান্ডা অনুভব করলো। চারপাশের গাছপালা যেন পাথরের মতো নিশ্চল। ইসমাইলের বুক কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। প্রথম কোদালের আঘাতেই মাটি থেকে একটি পচা গন্ধ বেরিয়ে এলো। 2 হাত মাটি খুঁড়তেই কোদালের মাথায় একটা শক্ত কিছু আঘাত লাগলো। সেই হাত দিয়ে মাটি সরিয়ে দেখলো একটি ছোট কালো পুঁটলি, শুকিয়ে যাওয়া চামড়া দিয়ে বাঁধা, তার উপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। পুঁটলিটা দেখে ইসমাইলের রক্ত হিম হয়ে গেল। সেটার দিকে তাকাতেই তার মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিস ফিস করে কথা বলছে, নানা রকম অশ্লীল গালি দিচ্ছে আর তাকে ভয় দেখাচ্ছে। ইসমাইল চোখ বন্ধ করে নিল। বাবার কথা মনে পড়ল, থামবি না, ভয় পাবি না। সে কোনো রকমে পুঁটলিটা হাতে নিল। সেটার উষ্ণতা যেন তার হাতকে পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু সে দমল না। তারপর বাবার নির্দেশ মতো পুঁটলিটা একটা আগুনে পুড়িয়ে দিল। যখন পুঁটলিটা জ্বলছিল তখন জঙ্গল থেকে একটি বিকট আর্তনাদ ভেসে এলো। মনে হলো যেন বহু আত্মার আর্তনাদ একসঙ্গে মিশে গেছে। ইসমাইলের শরীরে ভয়ে জমে গেল, কিন্তু সে আগুন থেকে চোখ সরালো না। পুঁটলিটা ছাই হয়ে যেতেই চারপাশ হিমশীতল ভাবটা কেটে গেল। জঙ্গল আবার নিজের চিরচেনা রূপে ফিরে এলো। ইসমাইল দ্রুত পায়ে গ্রামে ফিরে এলো। বৃদ্ধ হাসলেন, এবার তার মুখের স্বস্তির হাসি। পরের দিন সকালে মোড়লের ছেলে যেন অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। গ্রামের বাতাস থেকে যেন সেই পচা গন্ধ মিলিয়ে গেল। সবাই বুঝতে পারল ইসমাইল এক ভয়ঙ্কর কালো জাদুর প্রভাব থেকে গ্রামকে রক্ষা করেছে। সেদিন থেকে ইসমাইল আর শুধু একজন সাহসী যুবক রইল না, সে হয়ে উঠল গ্রামের সবার চোখে এক সত্যিকারের ত্রাণকর্তা। আর সেই অভিশপ্ত পুঁটলির গল্প গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল এক সত্য ঘটনা হিসেবে। বাসটি তখন ধীরে ধীরে বরিশালের দিকে এগোচ্ছিল। বাইরে রিমঝিম শব্দ থেমে গেছে। বৃদ্ধের গল্প শুনে আমার গা ছমছম করছিল, কিন্তু একই সাথে কিছুটা অদ্ভুত মুগ্ধতা আমাকে ঘিরে ধরেছিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর ইসমাইল ভাইয়ের কি হলো? বৃদ্ধ আসলেন, সে ভালোই আছে। গ্রামে এখনও তার বীরত্বের গল্প বলা হয়। কালো জাদুর গল্পটা আজও আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা হয়তো বুঝি না, কিন্তু তা বাস্তব। বাস একটা স্ট্যান্ডে থামলো। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আমার নাম রশিদ আহমেদ। গল্পটা শুনে কেমন লাগলো? আমি মুগ্ধ হয়ে বললাম, অসাধারণ, ধন্যবাদ এমন একটা গল্প শোনানোর জন্য। তিনি হাত নাড়লেন, সাবধানে থেকো বাবা। তারপর ব্যাগ গুছিয়ে নেমে গেলেন। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম।
মনে হচ্ছিল যেন আমি নিজেই সেই অভিশপ্ত গ্রামের একটি অংশ হয়ে গেছি। সত্যি, পৃথিবীতে কতই রহস্য না লুকিয়ে আছে।